আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আমরা গতদিন এই জায়গাতে এসে আসলে শেষ করেছিলাম। তো এখানে একটা সিস্টেমস নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে নাম্বার সিস্টেমস। তো নাম্বার সিস্টেমস এর ভিতরে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে বেস অফ দা নাম্বার সিস্টেমস, যেটাকে রেডিক্স ভ্যালু বলছি আমরা। আর একটা হচ্ছে সেট অফ ডিজিটস that are used for representing all values. তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলছিলাম যে আমাদের যে ডেসিমাল সিস্টেম, যেটা আমরা কমনলি ব্যবহার করি, তো ডেসিমাল সিস্টেমের রেডিক্স বা বেস হচ্ছে 10, আর এর জন্য আমরা 10টা সরি 10টা ডিজিট ব্যবহার করি। যেহেতু ডেসিমাল সিস্টেম 10টা ডিজিট বা 10টা ভ্যালু ব্যবহার করি, এই 10টা ভ্যালু কিন্তু আমাদের রেডিক্স ভ্যালু যেটা আছে, তার মানে বেস 10 তার থেকে এক কম। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো সিমিলারলি যদি আমরা বাইনারি সিস্টেম বলি, তাহলে বাইনারি সিস্টেমের রেডিক্স বা বেস হবে হচ্ছে 2, আর তার ডিজিট সেট হবে হচ্ছে আসলে 0 এবং 1। আমরা যদি অক্টাল সিস্টেম ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের রেডিক্স বা বেস হবে হচ্ছে 8, আর ডিজিট সেট হবে আসলে 0 থেকে 7 পর্যন্ত। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? যদি আমরা হেক্সাডেসিমাল সিস্টেম ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে রেডিক্স বা বেস হবে হচ্ছে আমাদের 16, আর ডিজিটের সেট হবে আসলে আমাদের 0 থেকে 15 পর্যন্ত। তো আমরা 0 থেকে 9 পর্যন্ত একই রকম ভাবে ডেসিমাল সিস্টেমের মতো আমরা পড়ব। 10 যেটা থাকে হেক্সাডেসিমালের ক্ষেত্রে, 10 কে আমরা বলবো এ, 11 কে বলবো বি, 12 কে বলবো সি, 13 কে বলবো ডি, 14 কে বলবো হচ্ছে আমরা ই, 15 কে বলবো হচ্ছে আমরা এফ। তো এইভাবে আমরা আসলে বেসিক্যালি, যদিও আমরা প্রচলিত ভাবে আমরা ডেসিমাল সিস্টেম ব্যবহার করি, ইচ্ছা করলে আমরা যে কোনো নাম্বার সিস্টেমের কথা চিন্তা করতে পারি। তো এখানে এক্সাম্পল হিসেবে আমি আরো কয়েকটা সিস্টেমের কথা বললাম। একটা হচ্ছে বাইনারি সিস্টেম, যেটা আমাদের ডিজিটাল লজিক ডিজাইনের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এছাড়াও আমরা অক্টাল সিস্টেমের কথা বললাম, যেটা আরেকটা প্রচলিত মেথড নাম্বার সিস্টেমের। আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলটাও আমাদের কাজে লাগবে ইন দ্য সেন্স যে আমরা এর পরের আসলে বেসিক্যালি যে কোর্স আছে আমাদের কম্পিউটার আর্কিটেকচার, আর সেখানে আমাদের মেমোরি রিলেটেড জিনিসপত্রগুলো যখনই আমরা আলোচনা করব, মেমোরির যে অ্যাড্রেস আছে, সেই সমস্ত জায়গাতে আমরা আসলে দেখবো যে হেক্সাডেসিমেল নাম্বার ব্যবহার করা হয়। তো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে কারো কোনো প্রশ্ন আছে? নাই মনে হয় স্যার। আচ্ছা স্যার, লাইক মানে নাম্বার সিস্টেমে স্যার, লাইক মানে আপনি যেটা বললেন যে বেস যেটা তার থেকে এক কম পর্যন্ত ডিজিট আর কি যাবে আর কি ডিজিট সেটে। তো স্যার এটা যদি লাইক অল টুগেদার আমি যদি সম্পূর্ণ অন্য কোনো সিম্বল ইউজ করি, যেমন স্যার লাইক মানে 0 থেকে শুরু না করে আমি সাপোজ MNOP QRST UV লাইক এগুলো ইউজ করলাম, বা সেটা তো আর কি থিওরিটিক্যালি কাজ করতেছে, বাট মানে জিনিসটা আর কি কতটুকু ভ্যালিড হবে? জিনিসটা আসলে ভ্যালিড হবে না আর কি। ভ্যালিড হবে না এই কারণে, হয়তো তুমি সেটাকে একটা নতুন নাম্বার সিস্টেম বলতে পারো, কিন্তু প্রচলিত যে সিস্টেমগুলো আছে, যেমন ডেসিমাল সিস্টেম বললে এটা ভ্যালিড হবে না, বাইনারি সিস্টেম বললে এটা ভ্যালিড হবে না। আচ্ছা আচ্ছা, মানে স্যার লাইক 10টা সিম্বল নিয়ে যদি করি তাহলে কি স্যার ডেসিমেল হবে না? না, কারণ এটা ধরো কয়েকশো বছর ধরে প্রচলিত একটা সিস্টেম। হ্যাঁ, মানে কনসেপচুয়ালি ইট ওয়ার্কস রাইট, যে আমরা যেই এই ফর্মুলেশনটা এখানে ডিরাইভ করলাম, যে একটা বেস ভ্যালু থাকবে, একটা সেট অফ ডিজিটস থাকবে,
তো বেস ভ্যালুটা হচ্ছে যে আমাদের নাম্বার সিস্টেমের নাম থেকে আসছে, যেমন ডেসিমাল সিস্টেমের ক্ষেত্রে 10 আসছে, অক্টালের ক্ষেত্রে 8 আসছে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 আসছে, বাইনারির ক্ষেত্রে 2 আসছে। তো এখানে নাম্বার সিস্টেমের নাম থেকে আসলে এই বেস অথবা রেডিক্স ভ্যালুটা আসছে। আর সেট অফ ডিজিটস আসছে, আমি যে বেস যেটা ধরলাম এই বেস থেকে সেট অফ ডিজিটস এর পরিমাণ আসে, সেট অফ ডিজিটস আসছে। এইখানে আমরা ডেসিবেল নাম্বার সিস্টেমটা যেহেতু আমাদের খুব প্রচলিত, সেই জন্য আমরা ডেসিবেল নাম্বার সিস্টেমটা দিয়ে কিছু আলোচনা আসলে এখানে করব। যেমন লাইক আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে 5032.21। তো 5032.21 কে আমরা ডেসিমেল সিস্টেমে যদি চিন্তা করি তাহলে দেখো এইরকম একটা জিনিসই আসে, তাই না? সবাই কি একমত? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে কারো কোনো আসলে কথা থাকারই দরকার নেই অবশ্যই। আচ্ছা, এইখানে ইন জেনারেল যে কোনো বেজের একটা নাম্বারকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, যেমন এইখানে আমরা খুব ক্লিয়ারলি দেখেছি, বা যেটা আমরা যেহেতু ডেসিমাল সিস্টেমের সাথে খুবই পরিচিত, তো 5 into 10 to the power 3 plus 0 into 10 square plus 3 into 10 to the power 1 plus 2 into 10 to the power 0 plus 2 into 10 to the power minus 1 1 into 10 to the power minus 2, এইভাবে আমরা বলছি। এটা আমাদের কাছে খুবই পরিচিত। এইখান থেকে এই এক্সাম্পলটা থেকে আমরা একটা জেনারেল এক্সপ্রেশন আসলে জেনারেল এক্সপ্রেশনকে ডিরাইভ করতে চাই, যেটা কিনা আমরা যে কোনো বেস সিস্টেমের জন্য আসলে ব্যবহার করতে পারবো। আমি আবারও বলছি যে এই প্রচলিত এক্সাম্পল থেকে বা এই কমন এক্সাম্পল যেটা আমরা খুব সহজেই বুঝতে পারি, এই এক্সাম্পলটা থেকে আমরা আসলে একটা জেনারেল এক্সপ্রেশনকে ডিরাইভ করতে চাই, যেই এক্সপ্রেশনটা কিনা আমাদের অন্যান্য বেস সিস্টেমের জন্য আমরা ব্যবহার করতে পারবো। লাইক আমরা ধরলাম যে আমার বেস হচ্ছে আর, আর কোফিশিয়েন্ট গুলিকে আমরা ইন্ডিকেট করলাম হচ্ছে এ দিয়ে, আর এন হচ্ছে আমাদের পাওয়ার। যেমন ধরো 10 to the power 3, তো এখানে এন এর মান হচ্ছে 3। 10 to the power 2, এখানে হচ্ছে n minus 1। আর 10 to the power 1, এইটা মানে হচ্ছে n minus 2। 10 to the power 0, এইটার মানে হচ্ছে n minus n। এইরকম ভাবে আমরা চিন্তা করছি। সবাই কি এই কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে এইখানে দেখো আমরা যে জেনারেল যে এক্সপ্রেশনে আমরা আসলাম সেটা হচ্ছে a to the power n into r to the power n plus a to the power n minus 1 into r to the power n minus 1, a to the power 1 r to the power 1 a 0, তারপরে হচ্ছে a minus 1 r to the power minus 1 a minus 2 r to the power minus 2, এইভাবে a minus m r to the power minus m। এই মাইনাসের যে অংশটা আমরা দেখাচ্ছি, এই অংশটা হচ্ছে আমাদের বেসিক্যালি আসলে ডেসিমেল পয়েন্টের পরের অংশগুলির জন্য। তো এইখানে যদি দেখো, এখানে আমরা শুরু করছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ প্রায়োরিটির একটা জায়গা, তাই না? 5 যেই জায়গাটা, 5-এর প্লেসমেন্টটা কি সবচেয়ে না ইম্পর্টেন্ট না? জি স্যার। জি স্যার। কারণ এটার পাওয়ার হচ্ছে 10 to the power 3 আসলে সে যেই পজিশনে আছে। আর এইখানে দেখো ডেসিমেলের পরে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। যতই তুমি ডান দিকে যাবা তত ইম্পর্টেন্স কিন্তু কমতে থাকবে। তো এই জন্য এটাকে বলছি 1,
কারণ যেহেতু এটা -1, এইটা -2, এইটা -3, তাহলে -1 is more powerful or has more power than -2. তো এইদিকে আমরা যেভাবে হাঁটছি, মানে n থেকে আস্তে আস্তে কমিয়ে n⁻0 তে যাচ্ছি, ডেসিমেল পয়েন্টের পরে সিমিলারলি আমরা -1 থেকে আসলে m এর দিকে যাচ্ছি। এই n এবং m কে আলাদা ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের ডেসিমেল পয়েন্টের আগে যতগুলি ডিজিট থাকবে, ডেসিমেল পয়েন্টের পরে ততগুলো ডিজিট নাও থাকতে পারে, তাই না? জি স্যার। যেমন এখানে আমাদের ডেসিমেল পয়েন্টের আগে 4টা ডিজিট আছে, 5032, ডেসিমেল পয়েন্টের পরে আমাদের 2টা ডিজিট আছে। তো সুতরাং n এবং m দুইটা ডিফারেন্ট সিম্বল ব্যবহার করাই যুক্তিযুক্ত। এক্সকিউজ মি স্যার। ইয়েস প্লিজ। স্যার অ্যাকচুয়ালি আমাদের কিছু টপিকস যেরকম হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম এবং বুলিয়ান লজিক গেটস, এক্সঅর এবং এক্সঅর গেট পর্যন্ত, ন্যান্ড গেট, নর গেট এবং এক্সঅর গেট পর্যন্ত, এগুলো আমরা এইচএসসি তে কভার করেছিলাম। এইচএসসি আইসিটি টপিকটার মধ্যে এগুলো ছিল। সো এই নাম্বার সিস্টেমটা আমরা প্রায় সবাই মোটামুটি পারি। সো এগুলো একটু তাড়াতাড়ি পার করলে ভালো হবে, তাই তো? হ্যাঁ জি স্যার, তাই আপনি একটু ইম্পর্টেন্ট টপিকস গুলো তাড়াতাড়ি পড়াতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো এইখানে আমাদের বাকি আদার নাম্বার সিস্টেমস গুলি এখানে আছে, যেটা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো এই জায়গাতে আমাদের বাইনারি টু ডেসিমাল এই কনভার্সন গুলি কি আছে ইন্টারমিডিয়েটে? জি স্যার, ছিল স্যার। জি স্যার ছিল। তাহলে এই কনভার্সন গুলো আমি তাহলে একটু স্কিপ করছি আর কি। জি স্যার। আর এইগুলি একটু তোমাদের প্র্যাকটিস করলে হবে, আমাদের কিছু প্র্যাকটিসের দেওয়া আছে। স্যার আই থিংক স্যার মানে শর্টে একটু দেখিয়ে দিলে আই থিংক বেটার হয়, মানে স্যার লাইক খুব বেশি টাইম না নিয়ে, বাট স্যার একদমই স্কিপ করলে মানে স্যার অনেকদিন আগে পড়েছিলাম তো স্যার, এজন্য আর কি। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে এটা ঠিক আছে, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। তো এইখানে আমরা বেসিক্যালি একটা জিনিস আমাদের অনেক সময় আমরা চিন্তা করি যে একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে আসলে ট্রান্সফার করা। যেমন আমাদের বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া, বাইনারি থেকে ডেসিমেলে গেলে আসলে আমাদের আগের যে জেনারেল যে ফর্মুলেশনটা দেখিয়েছিলাম, a⁴n ইন্টু r⁴n প্লাস a⁴n-1 r⁴n-1, এইভাবে যে আমরা চিন্তা করেছিলাম, সেই চিন্তাটা এইখানে আসলে আমরা রিফ্লেকশন করছি। যেমন বাইনারিতে আমাদের বেজ হচ্ছে 2, তাহলে এখানে 2 এর পাওয়ার হিসেবে আসছে এই। এখানে কিছু ওয়ার্কআউট এক্সাম্পল দেওয়া আছে প্র্যাকটিসের জন্য, তো এইগুলি আমরা একটু দেখলে আসলে দ্রুতই আমরা বুঝতে পারবো। তারপরে আমাদের এখানে অক্টাল সিস্টেমের বিষয় আছে, যে অক্টাল থেকে ডেসিমেলে নেওয়া। এগেইন এখানে অক্টালের জন্য আমার বেজ হচ্ছে 8, তাহলে আমরা যেই জেনারেল ফর্মুলেশন বলেছিলাম an r⁴n an-1 r⁴n-1, সেইভাবেই আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাচ্ছি। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ধরো অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাব, তাহলে এটা কিভাবে যাব? স্যার অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে স্যার হেক্সাডেসিমেল। রাইট, তাহলে অক্টাল থেকে প্রথমে আমরা ডেসিমেলে যাব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব। অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া মানে যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে যাওয়ার জন্য যে জেনারেল ফর্মুলেশন, সেটা আমরা দেখলাম। কিন্তু ওই নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল থেকে অন্য নাম্বার সিস্টেমে যাওয়ার জন্য এটা কি তোমরা জানো কিভাবে যেতে হয়? জি স্যার, বেস দিয়ে ভাগ করতে হয়। ভেরি গুড, বেস দিয়ে ভাগ করতে হয়। আর স্যার রেডিক্স এর পর হইলে হইতেছে মানে বেস দিয়ে গুণ দিতে হয়। রাইট, তো এইখানে আমাদের
হেক্সাডেসিমেলের একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমাদের রেডিক্স হচ্ছে এখানে 16 আর ডিজিটের সেট হচ্ছে আমাদের 16টা, যেখানে 0 থেকে F পর্যন্ত আমাদের আসবে। আর হেক্সাডেসিমেলের থেকে ডেসিমেল পর্যন্ত যেতে গেলে অ্যাগেইন আমরা আগের মতোই জিনিস কাজ করলাম। আমার মনে হয় যে এগুলি আমাদের প্রিটি স্ট্রেইট ফরওয়ার্ড। তো এইখানে একটা জিনিস আমরা যেটা দেখছি, যে যখন আমরা 13কে ভাগ করছি, প্রথমে 2 দিয়ে ভাগ করছি, তারপরে ভাগফলকে আবার 2 দিয়ে ভাগ করছি, আবার 2 দিয়ে ভাগ করছি, এইভাবে আমাদের রিমাইন্ডার গুলিকে আমরা এই এই থার্ড কলামে আমরা প্লেস করলাম। তো এখানে শুধু একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আমাদের একটু স্মরণ রাখতে হবে, যে যখন আমরা মানে ডেসিমেল থেকে অন্য কোনো নাম্বার সিস্টেমে যাব, আমরা রিমাইন্ডার গুলি আসলে নিচ থেকে কাউন্ট করছি, তাই না? যেমন 1101, তাই তো? এইটুক জিনিসই আছে এখানে, মনে একটু একটু চিন্তা করার, আর তেমন কিছু নাই। এখানে একটাকে আমরা বলি এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর একটাকে বলি এলএসবি, যেটাকে বলি লিস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিটটা ডেফিনেটলি আমাদের বাম দিকে থাকে, লিস্ট সিগনিফিকেন্ট বিটটা আমাদের ডান দিকে থাকে। তাহলে এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে 13, 22, 43, 158 এইগুলিকে আমরা বাইনারিতে কনভার্সন করা। তো ইনফ্যাক্ট আসলে এখন তো মনে হয় এগুলি ক্যালকুলেটরে ডিরেক্টলি করা যায়, তাই না? জি স্যার, দশমিক না থাকলে। দশমিক না থাকলে। এখানে আরো কিছু এক্সাম্পল আমাদের করে দেওয়া আছে, যে আমরা একটা একটা ডেসিমেল নাম্বারকে আমরা বাইনারিতে কনভার্সন করতে চাই, এবং সেই ডেসিমেল নাম্বারটা হচ্ছে আমাদের পয়েন্টের পরে, যেমন 0.625। তো এখানে আমরা কি করছি, ডেসিমেল থেকে যখন বাইনারিতে গেছি, তখন আমরা এই ফ্র্যাকশনের ক্ষেত্রে, দেখো ফ্র্যাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা গুণ করছি, আর ইন্টিজার পার্টের ক্ষেত্রে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করছি, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এটা আর একটা পয়েন্ট, যে জায়গাটা আমাদের একটু কেয়ার করতে হবে, যে যদি আমরা ডেসিমেল থেকে অন্য কোনো নাম্বার সিস্টেমে যাই, তাহলে যে নাম্বার সিস্টেমে যাচ্ছি সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। আর যদি সেটা পয়েন্টের পরে কোনো ইয়ে হয়, সংখ্যা থাকে, সেটাকে আসলে সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে গুণ করতে হবে। যেমন 6.25 কে 2 দিয়ে গুণ করছি, 0.25 কে আমরা 2 দিয়ে গুণ করছি, তারপরে 0.5 কে আমরা গুণ করছি হচ্ছে 1 দিয়ে, তারপর যখন 0 আসছে তখন আমরা আসলে এই মাল্টিপ্লিকেশনটা স্টপ রেখেছি। এগুলো সব ক্লিয়ার তো না? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার ক্লিয়ার। স্যার এখানে কত ডিজিট পর্যন্ত আমরা লাস্টটি নিব, মানে 0 যদি না আসে? এইটা তখন আসলে একটা বলে দেওয়া থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, যে কত ডিজিট পর্যন্ত তুমি কম্পিটিশন করবা এটা বলে দেওয়া থাকবে। আর 0 আসলে তো আসলে অটোমেটিক স্টপ ইন পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আরো কিছু এক্সাম্পল আছে, যেমন অক্টাল দিয়ে আছে আমাদের। আচ্ছা, আমাকে একটা জিনিস কেউ বলো তো দেখি, যে আমরা একটু আলোচনা করলাম আজকে, আসলে ইনফ্যাক্ট আমাদের মানে ফার্স্ট উইক ক্লাসে আমাদের এই ডিজিটালের জন্য আজকে শেষ ক্লাস, মানে থার্ড ক্লাস। আমরা ডিজিটাল সিস্টেমের মধ্যে বাইনারি নাম্বারটাকে কেন ব্যবহার করি? হোয়াট আর দ্য রিজনস? স্যার এটা জাস্ট দুইটা স্টেট আছে, সো ইলেকট্রিক্যাল ডিভাইস গুলোতে পাওয়ার অন অফ করার মাধ্যমে এটা আমরা কন্ট্রোল করতে পারি। আর কার কোনো ইয়ে আছে, অ্যানসার আছে? দুইটা ডিজিট দিয়ে কাজ করা মানে অনেক বেশি ইজি আর কি। অনেক মানে এই যে যেমন অক্টাল বা হেক্সাডেসিমেল, এগুলো তো অনেকগুলো ডিজিট না, তো
ওই দুইটা ডিজিট নিয়ে কাজ করলে ওটা মানে বেশি ইজি হয়, দুইটা ডিজিট আছে, কিন্তু বাকিগুলোতে তো অনেকগুলো ডিজিট, কাজ করতে অনেক অসুবিধা হয়। কম্পিউটার বাইনারি ছাড়া বুঝছে না। স্যার আই থিঙ্ক স্যার মানে ভোল্টেজের ডিসক্রিপেন্সির জন্য কিনা, যে মানে লাইক ভোল্টেজের একটা রেঞ্জকে আমরা মানে অফ স্টেট ধরবো, আরেকটাকে অন, স্যার এটাই স্যার, আসলে এই জিনিসটা ইজিয়ার, তাই তো? মানে হার্ডওয়্যারের সাথে জিনিসটা কম্পেটিবল হয় আর কি, যদি সার্কিট আমরা দুইটা স্টেপ ধরি। সার্কিট কমপ্লিকেটেড হয়ে যাবে, মানে বেশি লেভেল, অন্য অনেক কয়েকটা লেভেলের ভোল্টেজ ক্যালকুলেট করার জন্য। আর ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রেও বেশি মানে বাইনারি দিয়ে করলে মানে ওয়েবটাকে সিম্পলার ভাবে পাঠানো সহজ হবে। স্যার আই থিঙ্ক স্যার মানে বাইনারির পরিবর্তে যদি একটু লাইক হায়ার নাম্বার ইউজ করি, সেক্ষেত্রে স্যার ভোল্টেজের ক্ষেত্রে হয়তো মানে লাইক মানে মিসফিট হয়ে যেতে পারে, মানে মিসফিটের সম্ভাবনা বেশি। বাট স্যার বাইনারি হলে জিনিসটা একটু বেশি আর কি ক্লিয়ার আর এন্ড মানে সাকসেস রেটটা বেশি। অ্যানালগ সিগন্যালে যদি ইন্টারফিয়ারেন্স হয়, মানে ও যদি একটু নেমে যায় বা একটু উঠে যায়, যদি রেঞ্জটা চওড়া হয় স্যার তাহলে সমস্যা হয় না, কিন্তু রেঞ্জটা যদি মানে কম চওড়া হয় তাহলে একটা সিগন্যাল আরেকটা সিগন্যালে চলে যেতে পারে। তো বাইনারি থাকলে স্যার সর্বোচ্চ পরিমাণ চওড়া রাখা সম্ভব। তো এইটার আসলে মেইন কারণটা হচ্ছে আমরা আসলে যদি ডেফিনেটলি এটা হার্ডওয়্যারের কম্প্যাটিবিলিটি ইস্যুসটাই হচ্ছে মেইন আসলে। বাকি তোমরা যে অ্যান্সারগুলি বলেছো মোস্টলি দ্যাট আর অলসো কারেক্ট, কিন্তু মেইন রিজনটা হচ্ছে যে আমাদের আসলে বেসিক্যালি যে ইলেকট্রনিক যে কম্পোনেন্টগুলি আছে, ইলেকট্রনিক কম্পোনেন্টগুলির আসলে অন এবং অফ এই দুইটা স্টেট আছে, এটা হচ্ছে কমন, অন এবং অফ। তো অন এবং অফ করার জন্য আসলে বেসিক্যালি এই সিস্টেমের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দিলে এই কম্পোনেন্টগুলিকে অন করা যায় এবং অফ করা যায় একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দিলে। তার মানে আমাদের ট্রানজিস্টর থেকে শুরু করে যে সেমিকন্ডাক্টর ডিভাইসগুলি আছে, এই সেমিকন্ডাক্টর ডিভাইসগুলি আসলে টু স্টেট। তবে ডেফিনেটলি তোমাদের এটা অবশ্যই প্রশ্ন হতে পারে যে থ্রি স্টেট ডিভাইস কিনা। থ্রি স্টেট ডিভাইস আছে আসলে, যেমন তোমরা পড়েছো সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার মনে হয়, তাই না? কি এসসিআর পড়েছো না ইলেকট্রনিক্সে? না স্যার, না স্যার, এখনো আমাদের পড়ানো হয়নি। আসলে এগুলি হয়তো তোমরা পরবর্তী সময় পাবা আর কি, কোনো কোর্সে অবশ্যই আছে ইলেকট্রিক্যালের। তো আমাদের বেসিক্যালি সেমিকন্ডাক্টর ডিভাইসগুলি হচ্ছে আসলে টু স্টেট ডিভাইস ইন জেনারেল, বাট দেয়ার আর সাম থ্রি স্টেট ডিভাইসেস টু। যখন কম্পিউটার আবিষ্কার হয়েছে, ডিজিটাল কম্পিউটার যখন আবিষ্কার হয়েছে এবং যখন এই তখনকার যে সেমিকন্ডাক্টর ডিভাইসগুলি যখন ছিল, সবগুলি সেমিকন্ডাক্টর ডিভাইসই আসলে টু স্টেট। থ্রি স্টেট ডিভাইসগুলি আসছে বেসিক্যালি আসলে 80-র দশকে। 80-র দশকের আগে আসলে থ্রি স্টেট ডিভাইসগুলি ছিল না। তো টু স্টেট ডিভাইস যেটা দিয়ে আসলে কম্পিউটার তৈরি করা হবে, তার সাথে আসলে বাইনারি সিস্টেম ছাড়া অন্য কোনো কিছুই যায় না। আমরা যেটা দেখলাম যে বাইনারিতে মাত্র দুইটা ভ্যালু আছে, একটা 0 একটা 1। তো যদি আমাদের 4টা বা 10টা, তাহলে আসলে ওই ডিভাইসগুলির এরকম, কারণ প্রত্যেকটা ডিজিটকে আমরা একটা স্টেট বলছি। আমরা শুরু ক্লাসে বলেছি যে ইটস ইকুইভ্যালেন্ট টু স্টেট। তো হ্যাঁ স্যার, আচ্ছা, আমি পড়ছিলাম যে মানে কেউ যদি থ্রি স্টেট কোনো সিস্টেম বা ডিভাইস ক্রিয়েট করে, মানে টু স্টেট ডিভাইস গুলো দিয়ে কি স্যার মানে থ্রি স্টেট কে ইজিলি ম্যানিপুলেট করা যায় না? মানে টু স্টেট সুপারিয়র থাকে না সেক্ষেত্রে? আসলে এখনকার যদি কনটেক্সট বলি, বর্তমানের কনটেক্সট যদি বলি, এখন তো ধরো ওই হার্ডওয়্যার গুলিকে সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা যায় আর কি। হ্যাঁ, তোমরা আমাদের ইয়াতে দেখবে আর কি, এই পরবর্তী কোর্সগুলোতে দেখবা আমরা বলি যে এফপিজিএ, ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে। তোমার একটা ফিক্সড হার্ডওয়্যার আছে, যেমন ধরো লাইক কম্পিউটার, এর হার্ডওয়্যার ফিক্সড। এখন এই হার্ডওয়্যার গুলি কিভাবে কাজ করবে, এটা তার উপরে তুমি একটা সফটওয়্যার কন্ট্রোলার যদি কাজ করাতে পারো, যে সে তোমার সিস্টেমের ভিতরে হার্ডওয়্যার গুলিকে অন অফ করবে, বিভিন্ন রকম ম্যানিপুলেট করবে, সেটা সম্ভব এখন। তবে লার্জ স্কেল মানে বা জেনারেল পারপাস ডিভাইসের কথা যদি আমি চিন্তা করি, যেটার ওয়াইড অ্যাপ্লিকেবিলিটি আছে, তো সেই জায়গাতে আসলে সিম্পলিফিকেশনটাও চিন্তা করে। যেমন ধরো আমরা এখন কম্পিউটার মেশিন খুব সহজলভ্য,
কারণ কি, যে যারা কম্পিউটার ম্যানুফ্যাকচার করে তাদের কাছেও আসলে তো ইজি টু বিল্ড ইট। তো একটা জিনিসকে ম্যানুপুলেট করে আরেকটা জায়গাতে কনভার্সন করে নিয়ে আসে, ডেফিনেটলি তুমি 3 স্টেট থেকে 2 স্টেটে আনতে পারবা। হ্যাঁ, এটা হয়তো মেকানিজম আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এটা ভালো বলতে পারবে। তবে আমার যেটা ধারণা আর কি, যে এটাকে তুমি 3 স্টেট থেকে 2 স্টেটে তুমি আনতে পারবা, কিন্তু সেই জন্য ম্যানুপুলেশনের জন্য তোমাকে কিছু আসলে কিছু জিনিস করতে হবে। তার থেকে যদি আমি ডিরেক্ট করতে পারি তাহলে সেটা তো মোর অ্যাপ্লিকেবল, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, যখন ডিজিটাল কম্পিউটারের কনসেপ্ট আসলে কবে শুরু হয়েছে কেউ কেউ বলতে পারবা? স্যার অ্যালেন টিউরিং এর সময় থেকে। রাইট, অ্যালেন টিউরিং এর সময় থেকে না, এটা আসলে এই যে বন নিউম্যানের কম্পিউটার আমরা বলি, এটা ধরো লাইক 1940-50-এর দিকে আর কি, আসলে ইনফ্যাক্ট ওই সময়টা। তো ওই সময় আসলে বেসিক্যালি এই সেমিকন্ডাক্টর ডিভাইসের প্রথম যে ইয়েটা আর কি, প্রথম যে রিভলিউশনারি যে ইনভেনশন, যেটা ট্রানজিস্টর আবিষ্কার করা। তো তোমরা ট্রানজিস্টর মনে দেখো নাই, তাই না, ল্যাবে? না স্যার, আমাদের মেবি দেখানো হয়নি। আচ্ছা, এগুলো আসলে আছে ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল ইয়েতে তোমরা পাবা আর কি, পাওয়ার কথা অবশ্যই। তো এটা একটা 3টা লেগ থাকে একটা ডিভাইসের, 3টা পা থাকে। তো এই ট্রানজিস্টরটা ওই 1940-এর দিকে প্রথম এটা ইনভেনশন হয়, এবং ট্রানজিস্টর ইনভেনশন হওয়ার পরই আসলে এই ইলেকট্রনিক্সে একটা বিশাল রিভলিউশন আসে আর কি। তো সেই রিভলিউশনের ধারা ধরে, মানে ধারাকে এই সূত্রপাত ধরে তোমার পরবর্তী সময় অনেক কিছু আসলে ইনভেন্ট করা হয়। আচ্ছা স্যার, স্টেট বাড়ালে কি স্যার কোনো ধরনের মানে স্পেশাল ইয়া পাওয়া যায় স্যার, অ্যাডভান্টেজ পাওয়া যায়, যেমন মানে ক্যালকুলেশন হয়তো করা যায় বা এই ধরনের? এটা আসলে আমি তোমাকে এই ক্ষেত্রে এক্সাক্ট আমার জানা মতে এরকম কোনো অ্যানালাইসিস করা নাই আর কি। আচ্ছা আচ্ছা, জি স্যার। এখানে আমাদের বাইনারি থেকে অক্টালের যে কনভার্সন আছে, সেই কনভার্সনটা এখানে একটা এক্সাম্পল দেখানো আছে। বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্সন। এখানে আরো কনভার্সন, বাইনারি এডিশন টেডিশন, এগুলি কি আমরা করেছি ইন্টারমিডিয়েটে? জি স্যার। জি স্যার, পড়েছি। আচ্ছা, স্যার শুধু কমপ্লিমেন্টটা ভালো করে পড়ানো হয় নাই ইন্টারে আর কি, মানে ইনডেপথ যাওয়া হয় নাই আর কি। আচ্ছা, তাহলে সাবট্রাকশন গুলো আমরা দেখেছি, তাই না? এডিশন যেহেতু দেখেছি, এডিশন দেখলে তো আসলে সাবট্রাকশন আসবে। তাহলে আমরা এই যে কমপ্লিমেন্টের এই জায়গাতে আসছি। তো কমপ্লিমেন্ট ব্যবহার করার একটা বড় কারণ হচ্ছে যে কমপ্লিমেন্ট ব্যবহার করে আসলে আমরা সাবট্রাকশনটাকে আসলে সিম্পলিফাই করতে পারি। হ্যাঁ, কমপ্লিমেন্ট ব্যবহার করে আমরা সাবট্রাকশনটাকে সিম্পলিফাই করতে পারি। তো দুই ধরনের কমপ্লিমেন্টের কথা আমরা বলবো। একটা কমপ্লিমেন্ট হচ্ছে r-1 কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে আর্স কমপ্লিমেন্ট। তো আমরা যদি বাইনারির কথা চিন্তা করি, r-1 মানে হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট, আর আর্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট, তাই না? জি স্যার। এখানে একটা কমন একটা ফর্মুলা দেওয়া আছে, দেখো। ফর n ডিজিট নাম্বার, মানে একটা 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 জায়গাতে আমাদের nটা ডিজিট আছে, আর নাম্বারটা হচ্ছে n। তো
n ডিজিটের ভিতরে নাম্বার যদি n থাকে তাহলে এটা হচ্ছে আমরা বলছি r টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n। আর আর্টস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা বলছি আর্টস কমপ্লিমেন্টের ক্ষেত্রে বলছি আমরা r টু দি পাওয়ার n মাইনাস n। এখানে আমরা কিছু এক্সাম্পল গুলি দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। তো এইখানে আমরা বলছি যে আমাদের 6 ডিজিটের একটা ডেসিমেল নাম্বার আছে। তো এইটার নাইনস কমপ্লিমেন্ট আমরা বের করতে চাই। আবার আমরা বলছি যে আমার নাম্বারটা হচ্ছে ডেসিমেল, তার মানে বেজ হচ্ছে 10, আর যেই নাম্বারের কমপ্লিমেন্ট বের করতে চাই সেই নাম্বারের ভিতরে 6টা ডিজিট আছে। আমরা যেটা একটু আগে বললাম যে একটা হচ্ছে r-1 কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে r's কমপ্লিমেন্ট। তো r-1 কমপ্লিমেন্ট মানে হচ্ছে ডেসিমেলের ক্ষেত্রে নাইনস কমপ্লিমেন্ট হবে। ডেসিমেলের ক্ষেত্রে কি টেন্স কমপ্লিমেন্টও আছে? টেন্স কমপ্লিমেন্টও আছে, রাইট। যেহেতু r কমপ্লিমেন্ট আছে r আর r-1। স্যার এখানে যে নাম্বার অফ r টু দি পাওয়ার n মাইনাস 1 এর যে স্যার n যেটা স্যার এটা কি স্যার ডেসিমেল সিস্টেমের নাম্বার অফ ডিজিট নাকি স্যার ওই যে বেজে আমরা চিন্তা করব ওই বেজেরটা? আচ্ছা, rটা হচ্ছে বেস আর nটা হচ্ছে যেই নাম্বারের আমি কমপ্লিমেন্ট বের করতে চাচ্ছি ওই নাম্বারের ভিতরে কয়টা ডিজিট আছে। আমি স্যার যে বেজে আছে সেই বেজ থাকা অবস্থায় কতগুলো ডিজিট আছে? রাইট, এটাই জিজ্ঞেস করতে গেছিলাম আমিও। যেমন একটু আমরা যদি খেয়াল করি, আমরা যেই নাম্বারটা নাইনস কমপ্লিমেন্ট বের করতে চাই সেই নাম্বারটা হচ্ছে 546,700। তো দেখো এই নাম্বারের ভিতরে এটা ডেসিমেল সিস্টেম আছে, একদম অরিজিনাল নাম্বারটা, কোনো কিছু করা নাই। তো এই নাম্বারটার ভিতরে 6টা ডিজিট আছে, তার মানে এখানে 6টা 9 আছে মাইনাস ওই নাম্বারটা, একদম স্ট্রেট 10 r to the power n minus 1 minus n, capital N. Small n is the number of digits in a number, r is the base of the number, and n is the number itself. Yes, please. যেমন স্যার এখানে নাইনস কমপ্লিমেন্ট বের করতে বলছে, তো আমরা 10 মাইনাস 1 মানে r-1 এর কমপ্লিমেন্টটা বের করছি, মানে এটা নাইনস কিন্তু স্যার ধরেন 8's কমপ্লিমেন্ট বললে তখন কি হইতো? কি এক করে করে কমবে? 8's কমপ্লিমেন্টের কোনো সূত্র আসলে আমার জানা নাই। নাই, r আর r-1ই আছে আর কি আসলে বেসিক্যালি। এইখানে আমরা একটা বাইনারির জন্য দেখছি, বাইনারির জন্য ডেফিনেটলি আমাদের এটা ওয়ানস কমপ্লিমেন্ট হবে এবং সূত্রটা আমাদের আগের মতোই। যেই নাম্বারটার ওয়ানস কমপ্লিমেন্ট বের করতে চাই সেই নাম্বারটা হচ্ছে এরকম 10111000। তো এখানে যদি আমরা দেখি 3 আর 4 7, 7টা নাম্বার আছে, তাহলে এটা হবে 2 to the power 7 minus 1 আর মাইনাস হচ্ছে ওই নাম্বারটা, তারপর আমরা স্ট্রেট সাবট্রাকশন করলে যা আসবে তাই। কথা ক্লিয়ার? স্যার এই জিনিসটা হচ্ছে আমরা যখন ছিলাম তখন হচ্ছে আর কি এভাবে পড়ায় নাই, পড়াইছিল হচ্ছে যে যেই নাম্বারটার কমপ্লিমেন্ট বের করতে হবে ওই নাম্বারটার প্রত্যেকটা ডিজিট উল্টায় দিলে হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট, আর ওয়ানস কমপ্লিমেন্ট সাথে হচ্ছে 1 যোগ করলে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো এই কারণে আর কি আমাদের অনেকের গ্র্যাব করতে অসুবিধা হচ্ছে। তবে স্যার বাইনারির হচ্ছে স্যার ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ইউজ করছে, বাট অন্যগুলোর কি স্যার কমপ্লিমেন্ট ওভাবে ইউজ হয় মানে ফাস্টলি? না, অন্য যেগুলো কমপ্লিমেন্ট ইউজ হয় না। আমরা আসলে এখানে দেখবো যে ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টে আমরা দেখবো বেসিক্যালি বড় বেশি আমাদের কারণ আমরা যেটা বলছি আসলে বেসিক্যালি এই একটু আগে যেটা বলার চেষ্টা করেছিলাম আমরা যে এইটা সাবট্রাকশন অপারেশনকে আসলে সিম্পলিফাই করে।
তা আমরা পরবর্তী ইয়াতে আর কি যখন লজিক সার্কিটের ডিজাইনগুলি আমরা ডিটেইল দেখব, আমরা সেখানে দেখব যে আসলে আমরা বড় লজিক সার্কিট যদি ডিজাইন করতে চাই, আমরা সেই জায়গাতে যদি সিমিলার জিনিসপত্র ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি শুধু বিয়োগ করে আমি যোগের কাজ করতে চাই, যোগ করব না, মানে যোগ করা আমার অবজেক্টিভ, যোগ করতে করব, কিন্তু যোগের রেজাল্টটাকে আমি বিয়োগের মাধ্যমে নিয়ে আসব, অথবা বিয়োগের বিষয়টাকে আমি যোগের মাধ্যমে নিয়ে আসব। তো আমরা অনেক সময় সিমিলার জিনিস ডিজাইন করা, সিমিলার জিনিস ইমপ্লিমেন্ট করা, কনস্ট্রাক্ট করা সহজ হয়। তো আমাদের এই কমপ্লিমেন্টের বের করার আসলে বেসিক বা কমপ্লিমেন্ট ব্যবহার করার বেসিক ইয়ে হচ্ছে যে কিছু কিছু অপারেশনকে আমরা সিম্পলিফাই করা, যাতে এইটা মানে ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ইমপ্লিমেন্টেশন এটা সহজ হয়। তো আমরা ওই যখন ওই জায়গাগুলিতে যাব ইনশাআল্লাহ, তখন আমরা ওই অংশগুলিতে আবার একটু ফোকাস করবো। কিন্তু এখন আমার মনে হয় যে আমরা এই কমপ্লিমেন্টের এই জায়গাটাতেই, প্লিজ স্যার একটু আগের স্লাইডে যাওয়া যাবে? হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার এখানে হচ্ছে আমাদের 5 4 6 7 তিনটা 0, সো স্যার এটা হচ্ছে স্যার 6টা ডিজিট আছে, আর বাট 99999, সো স্যার এটা তো স্যার 10 টু দি পাওয়ার 7 minus 1 না? 10 to the power 7 নাকি 7 minus 1, 6 minus 1 না ঠিকই আছে। এটা শূন্য স্যার, 6 minus 1 ঠিকই আছে। সরি স্যার, প্যাচ লেগে গিয়েছে। না না অসুবিধা নেই, অনেক সময় ধরো চোখে একটু দেখতে তো ইয়া হয় আর কি, হঠাৎ করে অনেক সহজ জিনিসও কনফিউশন হয়। এইখানে তুমি দেখো এই বাইনারির ক্ষেত্রে যেটা আমরা বলতেছিলাম যে কমপ্লিমেন্ট, এটা তো ধরো শর্টকাট যেটা, যে বাইনারির ক্ষেত্রে যদি তুমি নাইনস কমপ্লিমেন্ট বের করতে চাও, তাহলে ডেফিনেটলি এই বিটগুলিকে আসলে তুমি ফ্লিপ করে, আমরা শব্দটা বলি ফ্লিপ, উল্টিয়ে দিলে আর কি, ফ্লিপ করলেই তুমি পাওয়া যাবে। যেমন এখানে দেখো 1 কে আমি যদি 0 করি, 0 কে 1 করলাম, এই দুইটা 1 আছে, দুইটা 1 এ দুইটা 0 করলাম, তিনটা 0 আছে, তিনটা 1 করলাম। এইটাকে আসলে সরাসরি যদি আমি ফ্লিপ করে দিই, উল্টিয়ে দিই, তাহলে আসলে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট পাবো, এবং ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট পাবো, সেটাও ঠিক আছে, সেগুলো আমরা দেখবো আর কি। তো এইখানে আমরা যেটা বলতেছিলাম যে আমরা যখন আর্টস কমপ্লিমেন্ট বের করব, দেখো যে ফর্মুলাটাই তাই, আমাদের এই পর্যন্ত ছিল নাইনস কমপ্লিমেন্ট, আসলে মানে আর মাইনাস 1 কমপ্লিমেন্ট, আর টু দি পাওয়ার n minus 1 minus n, এইটুক ছিল আমাদের আর মাইনাস 1 কমপ্লিমেন্ট। তার সাথে যে প্লাস 1 যোগ করলে আসলে আর্টস কমপ্লিমেন্ট আসবে। কথা ক্লিয়ার? জি স্যার। তোমরা মনে হয় এই জিনিসটা একটু বলার চেষ্টা করছো বা বলেছিলে যে স্যার আমরা প্রথমে এই নাম্বারগুলিকে উল্টিয়ে দিয়েছি বাইনারি ক্ষেত্রে অবশ্যই এটা ট্রু, যে তুমি ডিরেক্টলি আসলে বিটগুলিকে ফ্লিপ করে দিলেই তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট পাবা, তার সাথে 1 যোগ করলে তুমি টুস কমপ্লিমেন্ট পাবা। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে যে যদি আমি টেন্স কমপ্লিমেন্ট বের করতে চাই, যে কোন নাম্বারের, আমাদের নাম্বারটা হচ্ছে 246 তারপর 700, তার জন্য টেন্স কমপ্লিমেন্ট বের করতে গেলে 753300 আসছে। এইখানে দেখো নাইনস কমপ্লিমেন্ট কত আসছিল, 547700, ও দুইটা নাম্বার অবশ্য ভিন্ন, সুতরাং একটা নাম্বার হলে অবশ্য দেখানো যেত। হ্যাঁ তো এইখানে আমরা বলছি যে বাইনারি নাম্বারের ক্ষেত্রে বলছি যে আমাদের যদি টুস কমপ্লিমেন্ট বের করতে চাই, তাহলে আমরা বলছি যে যতগুলি বিট আছে সবগুলি বিটকে টগল করা বা ফ্লিপ করে দেওয়া,
মানে বিটগুলি যা আছে ঠিক তাকে উল্টিয়ে দেওয়া। যেমন এখানে 1 আছে, 1 কে 0 বললাম, 0 আছে 1 1 বললাম, 1 1 আছে এটা 0 0 বললাম, 4টা 0 আছে 4টা 1 বললাম, তার সাথে 1 যোগ করলাম, তাহলে আসলে টুস কমপ্লিমেন্ট পাওয়া যাবে। এইটা মনে হয় তোমরা আলোচনা তোমাদের ইন্টারমিডিয়েটে কি ছিল? এটা কি ছিল? না স্যার, না স্যার, যেগুলো মানে আছে আপনার ওগুলো ছিল না, আমরা পড়ি নাই ওগুলো। আচ্ছা, মানে স্যার আমরা ও জাস্ট বাইনারির জন্য করছিলাম, মানে এখানে তো অনেকগুলো দিছেন আপনি, এরকম করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসলে বেসিক্যালি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের কমপ্লিমেন্ট ব্যবহার করার যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভটা হচ্ছে আসলে সাবট্রাকশন অপারেশনটাকে সিম্পলিফাই করা। হ্যাঁ, সাবট্রাকশন অপারেশনকে সিম্পলিফাই করা। তো আমরা তাহলে এই পরবর্তী ক্লাসগুলিতে আসলে দেখব যে এই সাবট্রাকশন অপারেশন গুলিকে আমরা কিভাবে আসলে কমপ্লিমেন্টের সাহায্যে কিভাবে আমরা নির্ণয় করব। তারপরে আরো কিছু জিনিস আছে এখানে, আমাদের কোনো একটা নাম্বারের সাইন এটা কি পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার, সেটা কিভাবে আমরা বুঝতে পারবো বাইনারির ক্ষেত্রে। হ্যাঁ, ডেসিমেলের ক্ষেত্রে আমরা আগে একটা মাইনাস সাইন দিয়ে দিই, যেমন ধরো -7, এটা একটা মাইনাস সাইন দিয়ে দিচ্ছি। কিন্তু বাইনারির ক্ষেত্রে আমরা এই বাম পাশে মাইনাস সাইন না থাকলেও আমরা ওই নাম্বারটা মাইনাস না প্লাস এই জিনিসটা বোঝার একটা বিষয় আছে, তো সেইটাও আমরা একটু দেখবো আর কি। আমার মনে হয় যে এরপরের পার্ট যেগুলি আমাদের আছে, এই অংশগুলি আমাদের সবই নতুন, আসলে একদমই নতুন। স্যার বিসিডিও মেবি ছিল স্যার। স্যার ছিল, বাট আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা স্যার, লাইক আমার একটা কোশ্চেন আছে স্যার, মানে যদি স্যার দশমিক থাকে সেটা কি কমপ্লিমেন্ট হয় নাই? মানে স্যার আমরা কি ইন্টিজার দেখলাম, দশমিকের কমপ্লিমেন্ট আসলে আমরা এখানে দেখাই নাই আর কি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, আমরা কি আস্কি নাম্বার পড়ছি ইয়াতে ইন্টারমিডিয়েটে? জি স্যার ছিল স্যার, আজকে ছিল। তো এইখানেও আমরা একটু আলোচনা করবো আর কি, এই জায়গাটাতে আমাদের একটু আলোচনা লাগবে, কারণ আমরা এই আজকে জিনিসগুলি খুব ডিটেইল আমাদের বিভিন্ন জায়গাতে আমরা ব্যবহার করব। এই জন্য হয়তো একটু রিভিউ হইলো, আমরা একটু দেখবো। প্যারিটি বিট কি আমরা আলোচনা করছি ইন্টারমিডিয়েটে? না স্যার। আচ্ছা, লজিক গেটের ভিতরে কি এক্সক্লুসিভ অর এগুলি সব কি আমরা আলোচনা করছি এখানে? এগুলো আরেকবার পড়ালে মনে হয় বেটার হয় স্যার বাকিগুলো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার কমপ্লিমেন্ট থেকে যে শুরু করে ওই টপিকগুলো স্যার মানে একদম সিম্পলিফাইড কিছু জিনিস আমাদের পড়ানো হয়েছে, কিন্তু এটার কোনো ডিপে যাওয়া হয় না আসলে মানে ইন্টারমিডিয়েটে। আচ্ছা ঠিক আছে, ইন্টারমিডিয়েটের আসলে আমার তো এখন মনে হয় প্রায় সব জিনিসই কম্পিউটার সায়েন্সের বহু জিনিস, এবার নেটওয়ার্কে শুরু করে সবকিছু কিছু কিছু জিনিস এই বাজওয়ার্ড গুলি নিয়ে আসছে, তাই না? এখানে রাউটার, সুইচ টুইচ, হাবিজাবি। জি স্যার। জি স্যার, দেন স্যার ডাটাবেস। ঠিক আছে, আমার কাছে সিআর একটু অ্যাটেন্ডেন্সটা পাঠাতে হবে। জি স্যার, পাঠিয়ে দেবো স্যার, গতকাল একটা পাঠিয়ে দিয়েছে। গতকাল একটা তাহলে তো পাই নাই, আবার একটু কাইন্ডলি গতকাল একটা আজকে একটু পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। স্যার রোল নাম্বার কি আমরা স্যার চ্যাট বক্সে দিয়ে দিব? দরকার নাই, আমি নোট করেছি।